নিউজ গ্যালারি অনুষ্ঠানে সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদে কথা বলি, তবে আজকে যেহেতু ছুটির দিন, আজকে একটু আলাদা, আজকে একটু আনন্দ করব। একটু এই প্রতিদিনকার মতোই আমরা আসলে চেষ্টা করি, একটু করোনাকাল তো, করোনা মহামারীর সময় নানা ধরনের আশঙ্কা, নানা ধরনের ভয় নিয়ে আমরা বসবাস করি। এই নিউ নর্মাল লাইফে আমরা চেষ্টা করছি একটু মানিয়ে নেওয়ার জন্য। তো সেই চেষ্টাকে আর একটু আনন্দময় করার জন্য শুক্রবারে আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে দুজন গেস্ট থাকছেন, মানে দু ধরনের গেস্ট থাকছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জান্নাতুল ফেরদৌস মিম, তিনি আমাদের গান শোনাবেন, এবং তবলে আছেন সুমন কুমার বিশ্বাস। আমাদের দুজনকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন, আমাদের সঙ্গে একজন সিলেট থেকে একজন যুক্ত হচ্ছেন, তার নাম নুবাইশা ইসলাম। নুবাইশাকে আমাকে শুনতে পাচ্ছেন? নুবাইশাকে স্বাগত। একটু নুবাইশা, কেন নুবাইশাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি সেটা একটু ছোট্ট করে আপনাদেরকে জানাই। নুবাইশা এরই মধ্যে গণমাধ্যমে খবর তৈরি করেছেন। কিভাবে? একটি গণমাধ্যমে যদি আমি একটু হেডিং দিয়েই নুবাইশার পরিচয়টা দিই, সেটা একটা গণমাধ্যমে লেখা হয়েছে, চিঠি লিখে বিশ্বজয়ী সিলেটের কিশোরী। চিঠি লিখে বিশ্বজয়ী করেছে সিলেটের কিশোরী নুবাইশা ইসলাম। বিশ্ব ডাক সংস্থার আয়োজিত 50তম পত্র লিখন প্রতিযোগিতায় নুবাইশা স্বর্ণ পদক লাভ করেছে। এবং গত 27শে আগস্ট আইভরি কোস্টের এই ঘোষণা দেওয়া হয়। পত্র লেখার বিষয় ছিল কোভিড-19, মানে যে চিঠিটি নুবাইশা লিখেছে। নুবাইশা তার অনাগত বোনকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে করোনাকালে মৃত্যু ভয়, স্বজন হারানো ভয়ের কথা উল্লেখ করেছে, এবং একই সঙ্গে প্রচণ্ড আশাবাদ ব্যক্ত করেছে একটি ভালো সময় আসার। নুবাইশাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। নুবাইশা, তোমার এই সাফল্যের কারণে এটা তোমার মুখ থেকে শুনতে চাই। নুবাইশা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কিভাবে করলে, কিভাবে খোঁজ পেলে, এবং এই কোভিড নিয়ে চিঠি লিখবা এটা কিভাবে প্রথমে ঠিক করলা? প্রতিযোগিতায় আমি এই সেকেন্ড টাইম আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আচ্ছা, প্রতিযোগিতার খবর আমি অনেকদিন ধরেই জানি, আমাদের স্কুলে এটার খবর আসছে প্রতিযোগিতার। এই বছর থিমটা ছিল কোভিড-19 নিয়ে লেখার একজন ফ্যামিলি মেম্বারকে। এখন আমি লিখি আমার অনাগত বোনকে। এটা অনেকেরই প্রশ্ন যে অনাগত বোনকে, আর কেউ নয়। কারণ এখানে আমার যে টার্গেটটা ছিল, আমি যাকে লিখেছি সে কিন্তু এখনো দুনিয়ায় আসেনি। এখানে যেটা আমি তাকে জানাতে চাচ্ছি যে আমাদের যে স্ট্রাগলটা, যে প্যান্ডামিকের যে স্ট্রাগল, এটা আমি তাকে বোঝাতে পারছি না। আচ্ছা, মানে আমি এমন একজনকে লিখতে চাই যে সেটা তখন পড়বে ভবিষ্যতে, তখন সে বুঝতে পারবে যে আমাদের কি কষ্টের মধ্যে, আতঙ্কের মধ্যে আমাদের এই দিনগুলি কাটায়। আচ্ছা, আর যে আরেকটা টার্গেট, মেইন যে টার্গেটটা ছিল সেটা হলো আশা, যে আচ্ছা, এই কঠিন সময়ের মধ্যে আমাদের আশাটা ছাড়া উচিত নয়। আচ্ছা, মানে সো এটা তাকে আমি গাইড করছি যে ভবিষ্যতে তারও যদি এরকম হার্ড সিচুয়েশনের সাথে ফেস করতে হয়, আশা যাতে না ছাড়ে। আচ্ছা, নুবাইশা, তুমি চিঠিতে কি লিখেছো সেটা আমরা একটু শুনবো। পুরোটা হয়তো শুনতে পারবো না, আমি জানি না কত বড় চিঠি। আমরা চিঠির কিছু অংশ আমরা শুনবো। তবে তার আগে আমরা একটু আমাদের সঙ্গে জান্নাতুল ফেরদৌস মিম আছেন। এই যে তুমি এত চমৎকার একটা সুখবর নিয়ে এসছো আমাদের জন্য, একটা তোমাকে অভিনন্দন। সেই ভালো সময়টিকে আরও একটু ভালো করার জন্য জান্নাতুল ফেরদৌস মিম একটা গান শোনাবে, তুমি আমাদের সঙ্গে থাকবে। গানটা শুনে আমরা আবার আসবো তোমার চিঠিতে কি লিখেছো সেটা শোনার জন্য। তোরে
হাসি টিকার আধার বেয়ে আসছে আজি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসি টিকার আধার বেয়ে আসছে আজি। আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই মেলানে সাজিয়ে সাজিয়ে। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। ধন্যবাদ। আমরা আরও গান শুনবো। আবার একটু নুবাইশার কাছ থেকে ঘুরে আসি। নুবাইশা, নুবাইশা সিলেটের আনন্দ নিকেতন স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী, তাই তো নুবাইশা? জি, আচ্ছা, এবং এই আমি নুবাইশা, আনন্দনিকেতনে অষ্টম শ্রেণী। আচ্ছা, এই নুবাইশার এই সাফল্যে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার নিজের ফেসবুক পেজে তিনি চিঠিটি পড়ার আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে, বলেছেন যে নুবাইশাকে অভিনন্দন। তো নুবাইশা, একজন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও সবাইকে তোমার চিঠিটি পড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমরা একটু তোমার চিঠির কী লিখেছো সেই চিঠিতে একটু জানতে চাই। চিঠিকে আমি পড়ে শোনাবো না আমি কি লিখেছি জি জি সেটা বলবো? জি, একটু 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 যদি পড়ে শোনাও, পুরোটা দরকার নেই, একটু যদি পড়ে শোনাও আমাদের। আচ্ছা, আমি আপনাকে চিঠিটা পড়ে জি, শোনাচ্ছি। অবশ্যই। Dear Aman, I wasn't jealous of all the attention you get when mom and dad told me I was going to have a little sister. Not even when they bought a crib for you, where I spent the first 2 years of my life sleeping on a floor mattress. But I did envy you when I realized you had a protective womb shielding from the deadly outside world, and I didn't. You never know when a slight drizzle can turn into a violent storm. What seemed to be a 2 weeks much needed mid-spring break came to be an incessant imprisonment to our very own home. The suddenness of how life took a U-turn in a matter of weeks makes this even more chilling. You must know what I'm talking about. You must have books lined up with the struggle of others like me. But this is my story, sister to sister, never to be known by anyone else. Looking back, I realize how naive I was. Pandemic, quarantine, SARS, terms I never heard before. The more everything made sense, the more my heart shrank. I was such blinded by my faith in technology that the thought of a possible outbreak never occurred to me. 193 countries, 7.9 billion people versus a virus. Can you imagine? Is this Mother Nature's rage? Is she being vengeful? Are we being punished for wrecking her world? Does that mean we're being held captives in our very own homes? Or maybe she's ushering us to our senses, making us realize our mindless wrongdoings. নুবাইশা, Lost our mind. নুবাইশা, একটু জানতে চাইবো যে তুমি যে এই লেখাগুলো লিখেছো, এটা কি নিজের উপলব্ধি থেকে লিখেছো, না আসলে পড়ে কারো কাছে শুনে কারো কাছ থেকে জেনে তারপর লিখেছো, নাকি একদম পুরোটাই তোমার উপলব্ধি? পুরোটাই আমার। আসলে আমি ছাড়া এই চিঠিটা কেউই পড়েনি, মানে আচ্ছা পাবলিক অ্যানাউন্সমেন্টের আগে এই চিঠিটা আর কারো পড়া হয়নি। আচ্ছা, এই এই যে সময়, করোনার এই সময়টাকে আসলেই তোমার জন্য খুব খারাপ গেল, বা তোমাদের জন্য খারাপ গেল? তোমার যে বয়সে যারা আছে, অনেক দিন স্কুলে যেতে পারো না, সব কিছু হ্যাঁ, মিলে কেমন গেছে তোমাদের করোনার এই স্কুলে সময়টা? যেতে পারিনি, স্কুলে যেতে পারিনি,
অনেক রিলেটিভস অনেক কাছে মানুষকে আমরা হারাই। সব মিলে অনেক আতঙ্কিত ছিলাম। আর হ্যাঁ, একটা টাফ টাইম ছিল। আচ্ছা আসলে আমরা তো বুঝতে পারিনি কি হচ্ছে, কেন হচ্ছে, এটা কখন শেষ হবে। আমরা ক্লুলেস ছিলাম আর হেল্পলেস। আচ্ছা, এই যে এমন একটা অর্জন, মানে বিশ্ব ডাক সংস্থার একটা প্রতিযোগিতায় তুমি স্বর্ণপদক পেয়েছো, এবং সেই স্বর্ণপদক আনতে তোমাকে তো মনে হয় সুইজারল্যান্ডে যেতে হবে, তাই না? কবে যেতে হবে? এটা আসলে শিওর না, কারণ এখন কোভিড সিচুয়েশনের কারণে অনেক সেফটি মেজার্স নিতে হয়। আচ্ছা, তো দেখা যাক কি হয়। তো এই যে না, শিওর না আমরা কিছু। তোমার অর্জনের কথা যখন তোমার বন্ধুরা শুনেছে, এখন তো স্কুল খুলেছে, যখন তোমার বন্ধুরা শুনেছে তাদের রিয়াকশন কীরকম? সবাই তো অনেক খুশি। আহ, সবাই কংগ্রাচুলেট করতেছে। আমারও অনেক খুশি লাগলো যে দেখতে যে সবাই কত সাপোর্ট করে আমাকে, আমাকে কত ইন্সপিরেশন দেয়, তারা নিজেও ইন্সপায়ার্ড হয়। সব মিলিয়ে খুব ভালো লাগে। নবশা আমাদের সঙ্গে থাকবে তুমি, আমরা আরেকটা গান শুনবো, গান শুনে আবার তোমার কাছে আসছি। মিম, আপনার একটা গান শুনবো, কি কোন গানটি শুনছে এখন? এবার আমি একটি অতুল প্রসাদ সেনের গান গাচ্ছি, মোর আজি গাথা হলো না। মোর আজি গাথা হলো না, হলো না মালা, মোর আজি গাথা হলো না। পরের তোলা ফুলে ভরা ডালা, পরের তোলা ফুলে ভরা ডালা, মোর আজি গাথা হলো না, হলো না মালা, মোর আজি গাথা হলো না। তুলিব ফুল যত আপন মন মতো, তুলিব ফুল যত আপন মন মতো, যদিও কাটা শত দিবে জ্বালা, যদিও কাটা শত দিবে জ্বালা, মোর আজি গাথা হলো না, হলো না মালা, মোর আজি গাথা হলো না। পরের তোলা ফুলে ভরা ডালা, পরের তোলা ফুলে ভরা ডালা, মোর আজি গাথা হলো না, হলো না মালা, মোর আজি গাথা, মোর আজি গাথা, মোর আজি গাথা হলো না। তো জানাতুল ফেরদৌস মামা, আপনার সম্বন্ধে জানতে চাই, আপনি প্রফেশনাল গান করেন? প্রফেশনালি করি, স্টেজ পারফরমেন্সটাই করা হয়। এটা কি ময়মনসিংহে বেশ নাকি অন্য না, দেশের বিভিন্ন ময়মনসিং জায়গায় করেন? আমি বেশি করি, আচ্ছা। বাইরে সুযোগ হলে করি। আচ্ছা, একটু দর্শকদের জানিয়ে দিন, উনি ময়মনসিংহে আপনাদের বাড়ি, জি। সেখান থেকে এসছেন আমাদের এখানে। এই করোনার সময় নুবাইশা যেমন বলছিলেন, করোনার সময়টাই তার জন্য বা তার বয়সী যারা আছে স্কুল কলেজের শিক্ষার্থী, তাদের জন্য খুব বাজে একটা সময় গেছে, কারোর সাথে মিশতে পারেনি, স্কুলে যেতে পারেনি। আপনারা যারা গান করতেন, আপনাদের তো একটা যারা শিল্পীরা আছেন, তাদের জন্য তো এই 1.5 বছরটা বেশ খুবই একটা বাজে সময় গেল। না, আমি ঠিক বাজে সময় বলবো না। আমি যদি পড়াশোনা সেশন কথা বলি, শিক্ষাবর্ষের কথা বলি, তো দেখা যাবে যে একটু পিছিয়ে গেলাম। মানে আমি তো এখন মাস্টার্স করছি, তো আমার মাস্টার্সটা ঠিক 1.5 বছর আগে শেষ হয়ে যেত। করোনার জন্য এটা একটু পিছিয়ে গেলাম এদিক দিয়ে। তাছাড়া বাকি সময়টা আমার করোনার সময় আমার ভালোই কেটেছে, কারণ আমি প্র্যাকটিস করতে পেরেছি, পড়াশোনা করতে পেরেছি, নিজেকে সময় দিয়েছি, পরিবারকে সময় দিয়েছি। করোনার সময়টাতে আবার আমি 4 মাসের মতো আমি
তামিলনাড়ুতে কাটিয়ে এসেছি আমার বোনের সাথে। তাছাড়া আমার বোন তো চিকিৎসা করছিলেন, ওইখানে ওর সাথে থেকে আসলাম। আসার পর গত আগস্ট মানে মাস আপনি বলছেন যে এই এই সময়টাতে নিজেকে নিজে খুঁজে পাওয়া, নিজের যে গানের চর্চাটা সেটি আরো মনোযোগ দিয়ে করতে জি পেরেছেন। জি করতে পেরেছি। আর গানটা যেমন করেছি, পড়াশোনা করেছি, বিভিন্ন থিসিস পেপার পড়েছি, বিভিন্ন জনের গবেষণার বই পড়েছি। আর ভবিষ্যতে আমার ইচ্ছাটা আছে যে আমি গান নিয়ে কিছু করব, লেখালেখি করব, সেই পড়াশোনা সেই সময়টা আমি পেয়েছি। আচ্ছা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস শুরু থাকে তখন দেখা যায় যে সকালের সময়টা পাওয়া যায় না প্র্যাকটিসের জন্য, তো সকালের সময়টা পেয়েছি, আবার বিকেলেও সময় পেয়েছি। হ্যাঁ, আমার ভালোই কেটেছে। আপনার ভালোই কেটেছে। একটু নুবাইশা ইসলাম, তোমার কাছে জানতে চাইবো, স্কুল তো খুলে গেল, স্কুল তো খুলে গেল, তাই না? স্কুল এখন স্কুলে গিয়ে কি একটু অন্যরকম লেগেছে? 1.5 বছর পর স্কুলে যেতে হয়েছে, একটু কি অন্যরকম লেগেছে? বন্ধুদের সাথে যখন মিশছো, যখন ক্লাসে বসেছো, অন্যরকম লেগেছে কি? আসলে আমার এখনো ক্লাস শুরু হয়নি, আচ্ছা, নিয়মিত শুরু হয়েছে, আমাদের এখনো শুরু হওয়ার জন্য অপেক্ষায় আছে। তাহলে তাহলে এই যে তুমি তো এখনো তাহলে নর্মাল লাইফে আসোনি, তো যখন দেখছো সবার স্কুল খুলে গেছে, সবাই স্কুলে যাচ্ছে, তোমার বয়সীরা যারা আছে, তখন কি একটু খারাপ লাগছে তুমি এখনো স্কুলে যেতে পারোনি? আমি কিন্তু দেখেছি অনেকে আমাদের লিখেছে যে যাদের স্কুলে ইংলিশ মিডিয়াম বিশেষ করে স্কুলগুলো খোলেনি, তারা খুব বেশ মন খারাপ যে স্কুলে যেতে পারছে না। অনেকে নতুন ড্রেস পরে বসে আছে কিন্তু স্কুলে যেতে পারছে না, মন খারাপ। তোমার কি অবস্থা? হ্যাঁ, মন খারাপ তো হবেই। আসলে ছোটবেলা থেকেই তো প্রত্যেকদিন সকালে উঠে স্কুলে যাওয়া, স্কুল থেকে আসে, একটা রুটিনের মতো হয়ে পড়ে, ফ্রেন্ডসদের সাথে দেখা, টিচারদের সাথে। তবে আমরা অনলাইনে ক্লাস করছি, আর এখন যে এতটুকু যে আছে আমাদের অনলাইনেই যে আমরা ক্লাস করতে পারছি, আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য অনেক খুশি এই কঠিন সময়ের মধ্য দিয়ে। কিন্তু হ্যাঁ, ফিজিক্যাল ক্লাস শুরু হওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। অপেক্ষায় আছো। নুবাইশ, আমি মিস করি। একটু জানতে চাইবো যে এখন যে তোমার যে জেনারেশন আছে, তোমরা আমরা সবাই যদি বলি, আমরা তো প্রযুক্তিতে আমরা বিশ্বাসী, ব্যবহার করতে অভ্যস্ত, আমরা ইমেল করি, আমরা মেসেজ পাঠাই, কিন্তু চিঠি লেখা কিন্তু একদম মানে নেই বললেই চলে। তোমার এই চিঠি লেখার যে অভ্যাসটা বা চিঠি লেখার যে এটা কিভাবে এলো? তুমি কি কাউকে চিঠি লিখতা, নাকি শুধুমাত্র অংশগ্রহণ করবা এই প্রতিযোগিতায় এর জন্য চিঠিটা লিখেছো? টু বি অনেস্ট, আমি আসলে চিঠি সেভাবে লিখতাম না। আচ্ছা। আমি তো এই জেনারেশনের একটা মেয়ে, হ্যাঁ, আমি তো হ্যাঁ। সবসময় মনে করতাম যে আসলে হ্যান্ড রিটেন চিঠি কি দরকার, ইমেল আছে, টেক্সটিং আছে। কিন্তু এই কম্পিটিশনে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে হ্যান্ড রিটেন যে লেটার থাকে সেটা অনেক বেশি পাওয়ারফুল। আচ্ছা। সেটা তো অনেক কিছু, মানে ইমেল বা টেক্সটিং রিপ্লেস করতে পারবে না। আচ্ছা, বাহ, চমৎকার কথা যে কাগজে লেখা যে চিঠি সেটা অনেক বেশি পাওয়ারফুল, সেটা ইমেল বা টেক্সটে হয়তো সেই ভাবটা সেভাবে প্রকাশ করা যায় না। আমরা একটু জানাতুল ফেরদৌস মিম আপনাকে যাবো, আপনার কি মনে হয় যে চিঠিটা অনেক বেশি শক্তিশালী ইমেল কিংবা এই আমরা যে মেসেজ করি বা ইনবক্স এইসব যে মানে প্রযুক্তিতে যে সব লেখালেখি লিখি সেটা হচ্ছে চিঠি অনেক শক্তিশালী? শক্তিশালী বলতে তা এখন আপনার অভ্যাস আছে কিনা চিঠি লেখা? না, আমার অভ্যেস আছে। আচ্ছা। এখন আগে তো প্রযুক্তি আসার পর তো সচরাচর কেউ চিঠি লিখে না, তো ওর ওর সাথে আমার একটু মিলে গেছে। আচ্ছা। আমি বন্ধু বান্ধবকেও চিঠি দেই, আচ্ছা। বিভিন্ন ওকেশন, জন্মদিন বলা যায়, ঈদ বলা যায়, এবং আমার কখনো কখনো আমার আব্বু আম্মুর সাথে যখন আমার একটু রাগারাগি হয় তখন কিন্তু আমি কথা বলি না, আচ্ছা। আমি চিঠির মাধ্যমে চিঠি লিখে দিয়ে যে আমার এটা লাগবে, এটা করবো, ওইটা করবা, চিঠির মাধ্যমেই এখনো। আচ্ছা, যাক, আজকে দুজন অতিথি আমরা এসেছি, আমরা জানতাম না দুজনের মধ্যে একটা অন্তত মিল না, আছে সে আমি হাসছিলাম ওর কথা শুনে যে আমি চিঠি এখনো লিখতে চিঠি ভালোবাসে। লিখি। আমরা একটা ছোট গান শুনতে শুনতে আমরা বিরতিতে যাব, গান শুনতে শুনতে বিরতিতে যাই। আমি এখন যে গানটি শোনাবো একটা আধুনিক গান, ভারতীয় আধুনিক গান। দুই ভাই সিনেমা থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গাচ্ছি। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও
দা থামলি কেন, বাজাও। গা মা পা মা গা রে, সা রে মা গা রে গা রে সা রে সা রে সা। ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলাই সে যাক ঝরে যাক না। এই ভাঙা বাঁশি বলে যদি হাসি, ব্যথায় সে থাক ধরে থাক না। জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গা মা পা মা গা রে, সা রে মা গা রে গা রে সা রে সা রে সা। গা মা পা মা গা রে, সা রে মা গা রে গা রে সা রে সা রে সা। নেই আলো চাঁদে যেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না। যাই প্রেম সুরে ফাঁকি দেই মোরে, এই ব্যথা প্রাণে সই না। হাই স্বপ্নে আঁখি আর ভাসে না, হাই স্বপ্নে আঁখি আর ভাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। নিউজ গ্যালারি অনুষ্ঠানে আজ আমরা গান শুনছি এবং একজন প্রতিভাবান মেয়ের সাথে কথা বলছি, স্বর্ণ কিশোরীর সাথে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জান্নাতুল ফেরদৌস মিম, তিনি গান শোনাচ্ছেন, আমাদের ময়মনসিংহ থেকে এসেছেন, আমরা তার গান শুনছি। এবং আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে যোগ দিয়েছে নুবাইশা ইসলাম। নুবাইশা ইসলাম ক্লাস 8-এর শিক্ষার্থী এবং সে বিশ্ব ডাক সংস্থার আয়োজিত 50তম পত্রলেখন প্রতিযোগিতা, চিঠি লেখার প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে। এবং তার এই স্বর্ণপদকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগও নিজেদেরকে গর্বিত মনে করছে। মন্ত্রী নিজে তার এই খবরটি তার ফেসবুক পেজে দিয়েছেন, সবাইকে তার চিঠি পড়তে বলেছেন। এবং নুবাইশা তার অনাগত বোনকে এই করোনাকালের যে ভয়, স্বজন হারানোর যে ভয়, মৃত্যু ভয়, এসব উল্লেখ করেছে এবং প্রচণ্ড আশাও ব্যক্ত করেছে যে আমরা এই সময়টা আবার কাটিয়ে আসবই। যদি সব ঠিক থাকে, যদি কোভিডের কারণে সমস্যা না হয়, তাহলে নুবাইশা সুইজারল্যান্ড গিয়ে সেই স্বর্ণপদকটি গ্রহণ করবে। আমি নুবাইশা তোমার কাছে একটু জানতে চাইব, তুমি যদি শেষ পর্যন্ত তোমাকে যেতেই হয় সুইজারল্যান্ড, কিংবা না যাও, পদকটি তোমার কাছে আসবে, তুমি বাংলাদেশকে, শুধু তুমি তো পদকটি যেতেও নেই, তুমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো, তুমি বাংলাদেশের প্রতিনিধি সেখানে। তো এই ব্যাপারটা, এত কম বয়সে বাংলাদেশকে কোনো বিশ্বমঞ্চে উপস্থাপন করা, তুমি বুঝতে পারছো যে কত বড় একটা অর্জন এবং বাংলাদেশকে উপস্থাপনা করা কত বেশি গর্বের বিষয়, সেটা কি তুমি বুঝতে পারছো? তো অবশ্যই, এটাই তো সবচেয়ে গর্বের কথা যে আমি আমার দেশকে, আমি আমার সিটিকে রিপ্রেজেন্ট করতে পারছি। যেখানেই আমি আর্টিকেল করতেছি সেখানেই বাংলাদেশি গার্ল ওন গোল্ড মেডেল। বাংলাদেশি শব্দটা দেখলে আসলে মনে করি যে না, এটা আসলে আমি কিছু অ্যাচিভ করার মতো, এটা আসলে অনেক বড় একটা কথা, অনেক ইম্পর্টেন্ট।
যে বাংলাদেশকে আসলে এটাই আসলে যে 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 অর্জন করুক না কেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এটার চেয়ে বড় গর্বের বিষয় আর কিছু হতে পারে না। নুবাশা সেটাই বললো। আমরা আবার একটু মিম আপনাকে কাছে আসতে চাই, একটা জানাতুল ফেরদৌস মিম একটা গান শোনাবেন আমাদের। আমি এবারে সচিন দেব বর্মনজির গাওয়া একটি গান গাচ্ছি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর বনেতে, বাড়ালো কি আশা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর বনেতে, বাড়ালো কি আশা। উতলা করেছে মোরে আমারে ভালোবাসা, অনুরাগে প্রেম শরীরে ডুব দিয়েছি আমি, শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। চমৎকার। আমরা শেষবারের মতো নুবাইশা ইসলাম তোমার কাছে যাব, একটু জানতে চাইবো বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে কি হতে চাই? হ্যাঁ। আসলে ছোটবেলা থেকে তো আমার অনেক কিছুই হওয়ার ইচ্ছা। কখনো ইচ্ছা হয় অ্যাস্ট্রোনমার হই, কখনো সায়েন্টিস্ট, কখনো আর্কিওলজিস্ট, কখনো আর্কিটেক্ট, আবার কখনো লয়ার। আচ্ছা। তো বর্তমানে আসলে সেইভাবে কোনো একটা এইম নেই, কিন্তু আমি এটা জানি যে আমি বড় হয়ে এমন কিছু করতে চাই যেটা আমাকে আনন্দ দেয়, আর আমি অন্যদেরকে হেল্প করতে পারবো, অন্যদেরকে আনন্দিত করতে পারবো। তোমার লেখার হাত তো চমৎকার, তুমি চিঠি লিখে এত বড় একটা অর্জন করেছো। লেখক হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? লেখক হওয়া আমি শিওর না। আচ্ছা। এবং শিওর না, এটাই ভালো। তুমি যেটা বললা যে যাই করবা না কেন যেটা তোমাকে আনন্দ দিবে, যেটা তোমার ভালো লাগবে সেটাই তোমার হবে। আমরা প্রত্যাশা করি তুমি যেখানে যাও না কেন যেটা তোমার ভালো লাগবে সেটি তুমি করবে, এবং তোমার ভালো লাগার জিনিস করলে নিশ্চয়ই আমরা গর্বিত হব। তুমি বাংলাদেশের জন্য কিছু নিয়ে আসবে, বাংলাদেশকে গর্বিত করবে, সেটা আমরা বিশ্বাস করি। নুবাইশা ইসলাম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাকে আবার অভিনন্দন এত বড় একটা অর্জন করার জন্য। থ্যাংক ইউ আমাকে আজকে এই অপরচুনিটি দেওয়ার। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানাতুল ফেরদৌস মম আপনার একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আপনার প্রস্তুত হন, আমি একটা দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করবো। আশা করছি আপনারা আমাদের এই আয়োজন উপভোগ করেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন। জি, আমি এবার লালন সাইজির একটা গান করছি। যার জন্যে হয়েছিলে, যার জন্যে হয়েছিলে, যার জন্যে হয়েছিলে দণ্ডধারী, বলো স্মরণ কোথায় আমার সাধের প্যারি।
চারজন